নমস্কার সবাইকে। ভারত ভ্রমণ চ্যানেলে আবারও একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির হলাম। আজকের পর্বে শেষেও থাকবে একটি প্রশ্ন এবং গত পর্বে সঠিক উত্তরদাতাদের নাম আজকে শেষে আমরা তুলে ধরব। প্রায় 200 বছর ইংরেজদের হাতে পরাধীন থাকার পর 1947 সালের 15ই আগস্ট তথা 30শে শ্রাবণ 1354 বঙ্গাব্দে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। দিনটি ছিল শুক্রবার। সংস্কৃত ভাষায় একটি শব্দ আছে বসুধৈব কুটুম্বকম, যা মহা উপনিষদ গ্রন্থ থেকে গৃহীত। এর অর্থ হল সমস্ত পৃথিবী এক পরিবার। এই কথায় বিশ্বাসী ভারতীয়রা বণিকরূপী ব্রিটিশদের বিশ্বাস করে ভারতবর্ষে আশ্রয় দেয়, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে পিঠে ছুরি বসায় হীনমন্যা ব্রিটিশদের দল। ফলে ভারতবর্ষ হয়ে যায় পরাধীন এক দেশ। পরাধীনতার বন্ধন থেকে ভারত মাতাকে মুক্ত করতে প্রাণ হারান শত সহস্র বিপ্লবী। এই স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ হন বিপ্লবী মঙ্গল পাণ্ডে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত আহ্বান মন্ত্র তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, ভারতের প্রত্যেক বিপ্লবীদের একত্রিত করেছিল। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সুভাষচন্দ্রের এই বিপ্লবী আলোড়ন ব্রিটিশদের বাধ্য করেছিল ভারত ছেড়ে চলে যেতে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি অবিস্মরণীয় নাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম আলোড়ন শুরু হয় 1857 সাল অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় থেকে। সেই সময় থেকে আন্দোলনের রূপ ছিল দুই প্রকার, চরমপন্থী আন্দোলন ও নরমপন্থী আন্দোলন। চরমপন্থী আন্দোলনের নেতারা হলেন সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অশ্বিনী কুমার রত্ন, ভগৎ সিং। এবং নরমপন্থী নেতারা হলেন গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও দাদাভাই নৌরোজি। স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য তৎকালীন ইংরেজ সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিতে শুরু করে। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ডাক দেয়। লর্ড কার্জন ঘোষণা করেন সরকারি কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মালদা জেলা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, রাজশাহী ও পার্বত্য ত্রিপুরাকে একত্র করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি প্রদেশ গঠিত হবে এবং এর রাজধানী হবে ঢাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার বাকি অংশ নিয়ে গঠিত হবে বাংলা প্রদেশ এবং এর রাজধানী হবে কলকাতা। এর মাধ্যমে কার্জন চেয়েছিলেন হিন্দু ও মুসলিমদের মধ্যে জাতিগত বিভেদ তৈরি করে বাংলার বিপ্লবীদের আন্দোলনে ভাঙন ধরাতে। সেই সময় বঙ্গভঙ্গ রদ হলেও 1911 সালে তা কার্যকর হয়। এমনকি তারপরই ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে যায়। সময়টা ছিল 11ই ডিসেম্বর 1912 সাল। এই বঙ্গভঙ্গের মাধ্যমে যে অঙ্কুরের সূচনা হয়েছিল তা মহীরুহে পরিণত হতে বেশি সময় লাগে না। স্বাধীনতার প্রাক মুহূর্তে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বরখাস্ত নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ নামে একটি আলাদা দল তৈরি করে এবং মুসলিমদের জন্য এক পৃথক রাষ্ট্র তথা পাকিস্তানের দাবি জানায়। এই দাবিতে সহমত পোষণ করেন মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালের 14ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তান রাষ্ট্র ভারত থেকে আলাদা হয়ে যায় এবং নিজেদেরকে স্বাধীন ও ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। আর দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে 14ই আগস্ট রাত 12টার পর অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। বিভাজনের আগে ভারতের জনসংখ্যা ছিল 39 কোটি। তার 3 কোটি চলে যায় পূর্ব পাকিস্তানে, 3 কোটি পশ্চিম পাকিস্তানে এবং এই ঐতিহাসিক কর্মকাণ্ডে 1,45,00,000 মানুষকে দেশান্তরিত হতে হয়েছিল ধর্ম এবং জাতিগত বিভাজনের জন্য। এই দেশ বিভাজনের মধ্য দিয়েই জাতিগত দ্বন্দ্বের বীজ বুনে দেয় তৎকালীন শাসক মণ্ডলী। এবার আসা যাক বিশ্বের ক্ষুদ্র সংস্করণ ভারতবর্ষের নামকরণ নিয়ে। ইন্ডিয়া নামটির উৎপত্তি প্রাচীন ফার্সি শব্দ হিন্দু বা সংস্কৃত শব্দ সিন্ধু থেকে। প্রাচীনকালে গ্রিকরা ভারতীয়দের ইন্দোল অর্থাৎ ইন্দাসের বাসিন্দা বলে চিহ্নিত করতেন। ভারতীয় সংবিধানে ইন্ডিয়া ও ভারত একাধিক্রমে ব্যবহৃত হয়েছে এবং সরকারিভাবে দুটি নামই সমান স্বীকৃতি পেয়ে থাকে। ভারত নামটি এসেছে পৌরাণিক ভরত রাজার নাম অনুসারে। পৌরাণিক মতে সম্রাট ভরত প্রথম ভারতকে ঐক্যবদ্ধ করে এক সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। ফার্সি ভাষায় হিন্দুস্থান অর্থে বোঝায় হিন্দুদের দেশ। ঐতিহাসিকভাবে উত্তর ভারতকে হিন্দুস্থান বলে উল্লেখ করা হলেও অনেক সময় ভারত অর্থে হিন্দুস্থান শব্দটি ব্যবহৃত হয়। 15ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হওয়ার পেছনেও একটি কারণ আছে।
প্রথমে 1948 সালের 20 জুন ভারতকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু সেই সময়ে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন তীব্র রূপ ধারণ করে। ভারতের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে ব্রিটিশ সরকার। তাই স্বাধীনতার সাল ও তারিখ এগিয়ে নিয়ে 1947-এর 15ই আগস্ট স্থির করা হয়। 15ই আগস্ট দিনটি লর্ড মাউন্টব্যাটেন নিজের জন্য শুভ মনে করতেন, কারণ ওই দিনই 1945 খ্রিস্টাব্দে জাপানি সেনাবাহিনী ইলাইট ফোর্সের কাছে হার স্বীকার করেছিল, আর সেই সময় ইলাইট ফোর্সের কমান্ডার ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু ভারতীয়দের মতে 15ই আগস্ট দিনটি মোটেই শুভ ছিল না, তাই স্বাধীনতার সময় 14ই আগস্ট রাত্রি 12টায় ধার্য করা হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সংবিধান রচনা। ডক্টর বি.আর. আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি। ভারতের সংবিধান হল পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। ভারতীয় সংবিধানে মোট 24টি অংশে 448টি ধারা, 12টি তফসিল এবং 113টি সংশোধনী বিদ্যমান। সংবিধানের ইংরেজি সংস্করণে মোট শব্দ সংখ্যা 1,17,369। এই সংবিধান প্রবর্তনের সঙ্গে সঙ্গে পূর্ব প্রচলিত 1935 সালের ভারত শাসন আইনের অবসান ঘটে। দেশের সর্বোচ্চ আইন হওয়ার দরুন ভারত সরকার প্রবর্তিত প্রতিটি আইনকে সংবিধান অনুসারী হতে হয়। ভারতের সংবিধান ইংরেজি ও হিন্দিতে সম্পূর্ণ হাতে লেখা ও আঁকা, ছাপা বা টাইপ করা কিছু নেই। ভারতের সংসদের লাইব্রেরিতে হিলিয়ামপূর্ণ আধারে এটি সংরক্ষিত আছে। গণপরিষদের 15 মহিলা সহ 284 জন সদস্য 1950 সালের 24শে জানুয়ারি হাতে লেখা এই নথিতে স্বাক্ষর করেন। সংবিধান বলবৎ হয় তার 2 দিন পর, অর্থাৎ 26শে জানুয়ারি 1950। সংবিধান যেদিন স্বাক্ষরিত হয়েছিল সেদিন সংসদ ভবনের বাইরে বৃষ্টি হচ্ছিল। যারা স্বাক্ষর করেন তাদের অনেকেই একে শুভ ইঙ্গিত বলে মনে করেছিলেন। কবির লেখায় আমরা দেখেছি, নানা ভাষী, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। 1961 এবং 1971 সালের আদমশুমারিতে এদেশে মোট 1652টি মাতৃভাষার তালিকা তৈরি করা হয়েছিল। বিভিন্ন জাতির মানুষের ভাষার মিশ্রণেই এই সব ভাষা জন্ম নেয়। ভারতবর্ষে সরকারিভাবে স্বীকৃত ভাষার সংখ্যা 23টি। আসামি, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোডো, সাঁওতালি, মৈথিলি, ডোগরি এবং ইংরেজি। ভারতের ধ্রুপদী ভাষা সংস্কৃতি সবচেয়ে বেশি উন্নত। সংস্কৃত ভাষার ব্যবহার সামান্য এবং এই ভাষায় কথা বলার প্রচলনও তেমন নেই। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে সংস্কৃতকে জাতীয় স্তরে স্বীকৃত ভাষা হিসেবে স্থান দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 2018 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা প্রায় 135 কোটি। জনসংখ্যার দিক দিয়ে ভারত বর্তমানে বিশ্বের 2য় বৃহত্তম দেশ। ভারতবর্ষের জাতীয় পতাকার কাহিনী শুরু হয় 1857 সালে। তার আগে প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা পতাকা ছিল, কিন্তু সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে আসে এবং তারা সমগ্র ভারতের একটি পতাকা নির্মাণ করে। এই পতাকাটি ছিল ভারতের কাছে পরাধীনতার প্রতীক। তারপর 1905 সালে কলকাতায় প্রথম দেশীয় পতাকা তৈরি হয়, যার মাঝে লেখা ছিল বন্দে মাতরম। 1907 সালে এই পতাকা কিছুটা পরিবর্তন লাভ করে। এই পতাকাটি ভারতের বাইরে জার্মানিতেও ওড়ানো হয়েছিল, তাই এটিকে বার্লিন কমিটির পতাকাও বলা হয়। এরপর 1917 সালে বালগঙ্গাধর তিলক হোম রুল লীগ প্রতিষ্ঠা করলে এইরূপ পতাকা তৈরি করা হয়। কিন্তু এই পতাকাটি ভারতীয় জনসাধারণের মধ্যে তেমন জনপ্রিয়তা পায়নি। তারপর 1921 সালে পতাকার পুনরায় পরিবর্তন হয়। এখানে পতাকার মাঝে চরকা কর্মের প্রতীক। তারপর 1931 সালে পতাকায় কিছু পরিবর্তন করা হয়। এই সময় আজাদ হিন্দ ফৌজ ব্যবহৃত পতাকায় আজাদ হিন্দ কথাটিও চরকার পরিবর্তে একটি লম্ফমান বাঘের ছবি যুক্ত করা হয়। মণিপুরে প্রথমবার সুভাষচন্দ্র এই পতাকা উত্তোলন করেন। সর্বশেষ 1947 সালের 14 জুলাই গণপরিষদে জাতীয় পতাকার চূড়ান্ত নকশাটি গৃহীত হয়। এই নকশাটি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। নিয়ম অনুযায়ী একমাত্র খাদির কাপড় দিয়ে জাতীয় পতাকা তৈরি করা হয়। সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয় এবং সূর্যাস্তের পর তা নামিয়ে ফেলা হয়। পতাকার গেরুয়া এবং রং ত্যাগের প্রতীক, সাদা শান্তি ও সত্যের প্রতীক।
সবুজ বীরত্ব ও বিশ্বাসের প্রতীক এবং অশোক চক্র প্রগতির প্রতীক। অশোক চক্রে 24টি দণ্ড থাকে। 1950 সালের 24শে জানুয়ারি সাংবিধানিক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার প্রস্তাব অনুমোদিত হয়। 1911 সালে 27শে ডিসেম্বর কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি প্রথম গাওয়া হয়। 5 স্তবকের গানটির প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত হিসেবে নির্দিষ্ট। পুরো জাতীয় সঙ্গীত গাওয়ার সময় 52 সেকেন্ড। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটিও জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা পায়। 1896 সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে এই সংস্কৃত গানটি গাওয়া হয়েছিল। ভারতের জাতীয় প্রতীক সারনাথের সিংহ চিহ্নিত অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। আসল অশোক স্তম্ভটি সারনাথ মিউজিয়ামে রাখা আছে। 1950 সালের 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীক নেওয়া হয়। সারনাথের মূল অশোক স্তম্ভটি 4টি সিংহ পিঠে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। নিচের আধারটিতে হাতি, ছুটন্ত ঘোড়া, ষাঁড় ও সিংহের রিলিফ রয়েছে। তবে এই 4টি প্রাণীর রিলিফকে পৃথক করতে তাদের মাঝে পদ্মের ওপর চক্র রয়েছে। একটি গোটা বেলে পাথর খোদাই করে তৈরি হয় এই অশোক স্তম্ভের শীর্ষে রয়েছে ধর্মচক্র। সরকার যে প্রতীকটি গ্রহণ করেছে তাতে 4-এর বদলে 3টি সিংহ দৃশ্যমান। চতুর্থ সিংহটি দেখা যায় না। নিচে কেন্দ্রস্থলে ধর্মচক্র ও তার দুপাশে ষাঁড় ও ঘোড়ার রিলিফ, এছাড়া দুধারে অন্য চক্রগুলির আভাস মাত্র দেখা যায়। ঘণ্টাকৃতির পদ্ম এখানে বাদ পড়েছে। একেবারে নিচে মান্ডুক্য উপনিষদ থেকে প্রাপ্ত সত্যমেব জয়তে কথাটি দেবনাগরী লিপিতে উৎকীর্ণ। স্বাধীনতার সময় তদানীন্তন সরকার গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টাব্দের হিসেব অনুসরণ করত। জাতীয় সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় দিনপঞ্জিকা নিরূপণ কমিটির সুপারিশ অনুযায়ী শকাব্দের ভিত্তিতে জাতীয় দিনপঞ্জিকা নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। ভারতের গেজেট, অল ইন্ডিয়া রেডিওর অনুষ্ঠান, ভারত সরকারের ক্যালেন্ডার ও জনসাধারণের উদ্দেশ্যে ভারত সরকারের দাবি করা বিজ্ঞপ্তির কাজ জাতীয় দিনপঞ্জিকা ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি ব্যবহার করা হয়। ভারতের জাতীয় পশু বাঘ, জাতীয় ফুল পদ্ম, জাতীয় পাখি ময়ূর, জাতীয় ফল আম, জাতীয় নদী গঙ্গা, জাতীয় সৌধ ইন্ডিয়া গেট, জাতীয় জলচর প্রাণী গাঙ্গেয় শুশুক এবং জাতীয় গাছ বট। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। ভারতবর্ষের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। উত্তর দক্ষিণে বিস্তৃতি 3,214 কিলোমিটার ও পূর্ব পশ্চিমে বিস্তৃতি 2,933 কিলোমিটার। ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য 7,517 কিলোমিটার। ভারতের অবস্থান নিরক্ষরেখার উত্তরে 8 ডিগ্রি 4 মিনিট ও 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে এবং 68 ডিগ্রি 7 মিনিট ও 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে। ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগর, দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর, উত্তর উত্তর পশ্চিম ও উত্তর পূর্বে হিমালয় পর্বতমালার বেষ্টনী। চীনের তিব্বত সীমান্তে অরুণাচল প্রদেশের লোহিত জেলার ছোট্ট গ্রাম কিবিত হল ভারতের পূর্বতম প্রান্ত। গুজরাটের কচ্ছ অঞ্চলে ঘুয়ারমোতা হল দেশের পশ্চিমতম প্রান্ত। ভারতের উত্তরতম প্রান্ত হল কাশ্মীরের বেইক পাসের কাছে দাফদার। অন্যদিকে মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত হল কন্যাকুমারী, আর ভারতের সীমারেখার দক্ষিণতম প্রান্ত হল গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট। ইতিহাস সাক্ষী আছে, ইসলাম ধর্ম যে দেশে প্রভাব বিস্তার করে সেই দেশকে পুরো ইসলাম রাষ্ট্রে পরিণত করে দেয়। কিন্তু এই পুণ্যভূমি ভারতবর্ষে মুঘলরা 700 বছর রাজত্ব করলেও ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে পারেনি। এখনও ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বর্তমান। ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 23টি সরকারি ভাষা ও সমস্ত ধর্মের মানুষ থাকা সত্ত্বেও ভারতবর্ষ এক ও অভিন্ন। এই কারণে ভারতবর্ষকে বলা হয় বিশ্বের ক্ষুদ্র সংস্করণ। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ এই 4টি ধর্মের উৎসভূমি হল ভারতবর্ষ। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতে যে লোকসভা ভোট হয় তা হল বিশ্বের বৃহত্তম নির্বাচন পর্ব। বিশ্বের অধিকাংশ ইঞ্জিনিয়ার ভারতীয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো প্রেরিত চন্দ্রযান 1 উপগ্রহ চাঁদের মাটিতে প্রথম জলের সন্ধান পায়। ইসরোই প্রথম প্রচেষ্টাতে মঙ্গল গ্রহে উপগ্রহ পাঠাতে সক্ষম হয়েছিল। 15ই ফেব্রুয়ারি 2017-তে
ইসরোর PSLV-C-37 রকেটের মাধ্যমে 104টি কৃত্রিম উপগ্রহকে একসাথে মহাকাশে প্রেরণ করে, যা কোনো দেশ কখনো পারেনি। ইন্ডিয়ান পোস্ট তথা ভারতীয় ডাক বিভাগ হল বিশ্বের সবচেয়ে বড় ডাক পরিষেবা এবং সবচেয়ে বেশি পোস্ট অফিস ভারতবর্ষেই বিদ্যমান। ইন্ডিয়ান রেল বিশ্বের সবচেয়ে বড় কর্মসংস্থান কেন্দ্র এবং এশিয়ার সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্ক। বিশ্বের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ভারতবর্ষেই অবস্থিত। প্রথম উত্তরপ্রদেশের গোরক্ষপুর জংশন দৈর্ঘ্য 4483 ফুট, দ্বিতীয় কেরালার কোল্লাম জংশন দৈর্ঘ্য 3873 ফুট, তৃতীয় পশ্চিমবঙ্গের খড়গপুর জংশন দৈর্ঘ্য 3519 ফুট। বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাড়ি হল অন্তলিয়া। 2010 সালে বাড়িটি নির্মাণ করেন মুকেশ আম্বানি। এটি 27 তলা বাড়িটি মুম্বাই শহরে অবস্থিত। দামের নিরিখে লন্ডনের বাকিংহাম প্যালেসের পরেই এর স্থান। বিশ্বের উচ্চতম স্থাপত্য দ্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত, উচ্চতা 182 মিটার। বিশ্বের বৃহত্তম গুহা মন্দির ইলোরার কৈলাসনাথ মন্দির ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। হিমাচল প্রদেশে চাইল নামক স্থানে 2444 মিটার উচ্চতায় অবস্থিত ক্রিকেট মাঠ বিশ্বের উচ্চতম ক্রিকেট মাঠ, যা স্থাপিত হয় 1893 সালে। বিশ্বের বৃহত্তম জমায়েত দেখা যায় ভারতবর্ষের কুম্ভ মেলাতে। 2011 সালে কুম্ভ মেলায় এ যাবৎকালের সর্ববৃহৎ জমায়েত দেখা গিয়েছিল। 7.5 কোটি মানুষের সমাগম হয়েছিল এবং যা মহাকাশের স্পেস স্টেশন থেকেও দেখা গিয়েছিল। 1991 সালে ভারতে শুরু হয় লাইফলাইন এক্সপ্রেস, যা হলো বিশ্বের প্রথম হসপিটাল ট্রেন। সবচেয়ে বেশি চলচ্চিত্র তথা সিনেমা তৈরি হয় ভারতবর্ষে। ভারতে রয়েছে সবচেয়ে বেশি নিউজ চ্যানেল, যা পৃথিবীর কোনো দেশে নেই। ভারতে পাওয়া যায় সবচেয়ে সস্তা 4G নেটওয়ার্ক। ভারতের টেলিকম বাজার হলো বিশ্বের সবচেয়ে বেড়ে চলা টেলিকমিউনিকেশন। 2013 সালের পর থেকে বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদক দেশ হলো ভারতবর্ষ। চিনি উৎপাদনে ভারতের স্থান বিশ্বে প্রথম। ভারত পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রায় প্রত্যেকটি জিনিসেই MRP লেখা থাকে। স্বর্ণ অর্থাৎ সোনা কেনাবেচার দিক থেকে ভারত বিশ্বে প্রথম। ভারতে বসবাস করেন বিশ্বের সবচেয়ে নিরামিষাশী মানুষ। ভারতে বিক্রি হওয়া টোবাকো প্রোডাক্টের অর্থাৎ তামাকজাত পণ্যের মোড়কে 85% স্থান জুড়ে বিশেষ সতর্কতা থাকে, যা বিশ্বে 1 নম্বর। ভারতের মোট রাস্তার দৈর্ঘ্য 58,97,671 কিলোমিটার, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতার মধ্যে ভারত ছিল সবচেয়ে উন্নত। ইতিহাস সাক্ষী আছে 10,000 বছরে অনেকেই আমাদের দেশে আক্রমণ করলেও ভারত কখনো কারোর ওপর আক্রমণ করেনি। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হলো হিন্দু ধর্ম, যার উৎপত্তি আমাদের দেশ ভারতবর্ষে। বিশ্বের প্রাচীন গ্রন্থ বেদ আমাদের দেশেই লেখা হয়েছিল। অ্যালজেব্রা, ক্যালকুলাস আর ত্রিকোণমিতির জন্ম হয়েছে আমাদের দেশ ভারতবর্ষে। দশমিকের ব্যবহার প্রথম প্রচলিত হয় ভারতবর্ষে। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় 7000 খ্রিস্টপূর্বাব্দে স্থাপিত হয়েছিল আমাদের দেশে। 10,500 জন ছাত্রছাত্রী পড়াশোনা করতেন সেখানে। 60টিরও বেশি বিষয় পড়ানো হতো। ডাক্তারির একটি বিষয় হলো শল্য চিকিৎসা, যার অর্থ সার্জারি। এটার জন্ম হয় আমাদের দেশে। শুরু করেন সুশ্রুত, তাই সুশ্রুতকে ফাদার অফ সার্জারি বলা হয়। প্রথম শূন্যের আবিষ্কার হয় ভারতবর্ষে, আবিষ্কার করেন আর্যভট্ট। ঔষধের সবচেয়ে প্রাচীন স্কুল বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রকে, যার উৎপত্তি আমাদের দেশ ভারতবর্ষেই। সপ্তদশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল আমাদের ভারতবর্ষ। দাবা খেলার জন্ম হয় আমাদের দেশেই। দাবার ইংরেজি নাম চেস কথার উৎপত্তি হয় সংস্কৃত শব্দ চতুরঙ্গ থেকে। সাপ লুডো খেলার জন্মও আমাদের দেশে। বর্তমানে সেনা শক্তিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম। ভারতের সশস্ত্র সেনার 4টি অংশ: স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও উপকূল রক্ষী বাহিনী। এই সামরিক বাহিনী সমান্তরালে কাজ করে থাকে একাধিক সরকারি বাহিনী, যথা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা NIA, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড অর্থাৎ ATS, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স অর্থাৎ SFF, স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ SPG, র্যাপিড অ্যাকশন ফোর্স তথা RAF, র্যাপ, কমান্ডো ব্যাটালিয়ন্স ফর রিসলিউটমেন্ট অ্যাকশন অর্থাৎ কোবরা, ন্যাশনাল সিকিউরিটি গার্ড তথা NSG, বর্ডার সিকিউরিটি ফোর্স তথা BSF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তথা CRPF, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ ITBP, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা CISF।
1974 সালে স্মাইলিং বুদ্ধা এবং 1998 সালে পোখরান 2 নামে মোট 6টি প্রাথমিক পরমাণু পরীক্ষার মাধ্যমে ভারত পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। সামরিক বাহিনীর জন্য প্রযুক্তি উদ্ভাবনের সম্পূর্ণ দায়িত্ব ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা DRDO এর। ভারতের এই সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থার সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। স্বাধীনতার সময় থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতিরা হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, বরাহগিরি ভেঙ্কটগিরি, ডক্টর ফকিরউদ্দিন আলী আহমেদ, নীলম সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জোয়েল সিং, আর ভেঙ্কটরমন, ডক্টর শঙ্কর দয়াল শর্মা, KR নারায়ণন, ডক্টর APJ আব্দুল কালাম, প্রতিভা পাটিল, প্রণব মুখোপাধ্যায় এবং বর্তমান রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। আমাদের দেশের সর্বেসর্বা হলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সময় থেকে প্রধানমন্ত্রীরা হলেন জওহরলাল নেহেরু, গুলজারিলাল নন্দ, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্রশেখর, অটল বিহারী বাজপেয়ী, HD দেবেগৌড়া, IK গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, ডক্টর মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। 15ই আগস্ট দিনে দিল্লির লাল কেল্লাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন। প্রথমে পতাকাটি নিচ থেকে দড়ি দিয়ে টেনে ওপরে ওঠানো হয়, তারপর পতাকার গাঁট খোলা হয়। এই প্রক্রিয়াটি ধ্বজারোহণ নামে পরিচিত। পতাকা উত্তোলনের পর স্যালুট করে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি গাওয়া হয়। তারপর আমাদের দেশের স্বাধীনতার যে বীর বিপ্লবীরা আত্মবলিদান দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে স্লোগান তোলা হয়। তার সঙ্গে দেশাত্মবোধক গান এবং যুদ্ধের শহীদ হওয়া জওয়ানদের স্মরণ করে পতাকা উত্তোলন সমাহতি সমাপ্ত করা হয়। এই দিন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমাদের দেশ ভারতবর্ষকে বলা হয় সকল দেশের সেরা। এই দেশ ভগবান কৃষ্ণের জন্মভূমি, রামচন্দ্রের জন্মভূমি, শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, স্বামী বিবেকানন্দের জন্মভূমি। পৃথিবীর সমস্ত দেশের মানুষ একবার এখানে আসেন এই পুণ্যভূমি ভারতবর্ষের মাটিকে প্রণাম করার জন্য। আমাদের ভারত ভ্রমণ চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ভূমি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের পর্ব আমরা শেষ করলাম। আজকের পর্বের প্রশ্ন, ভারতের জাতীয় স্তোত্র কী? গত পর্বে আমাদের প্রশ্ন ছিল কাদম্বিনী দেবী কত বছর বয়সে বিবাহ করেন? উত্তর 21 বছর বয়সে। সঠিক উত্তরদাতারা সর্বাণী কোলে, মৌমিতা মাইতি, সৌম্যজিৎ মণ্ডল, মেঘা মাইতি, মানসী প্রতিহার এবং টুবাই। আজ আমাদের পর্ব এখানেই শেষ। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা আমাদের জানাতে পারো। ভারত ভ্রমণ নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া একটি ব্লগ আছে, সেটারও লিঙ্ক দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय जय